বিপুল জনাদেশ পেয়ে আসা একটি সরকার এবং তিনবার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এইভাবে কেন হেরে গেলেন, এইসব কথা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হবে। সালটা তখন 2008। সেই সময় সিপিএমের সরকার চলছে। রাজ্যে একমাত্র বিরোধী পার্টি বলতে গেলে টিএমসি। আরও অনেক পার্টি ছিলেন, কিন্তু তাদের মধ্যে অতটা বিরোধ করার মতো ক্ষমতা ছিল না। সেন্ট্রালে তখন কংগ্রেস পার্টির সরকার চলছে। এই দিন পশ্চিমবঙ্গে মানুষ অনেক দিন টিকে থাকা একটি সরকারের পরিবর্তন চাইছিলেন। তখনকার দিনে এই পরিবর্তনের অনেক কয়টি কারণ আছে। যেমন রাজ্য পরিবর্তনের লক্ষ্যে 2008 সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রী রাহুল সিনহা মহাশয়ের সাথে হাত মিলিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, এবং বিজেপির একটি হিন্দু ভোট ব্যাংক থাকা মানুষজনের কাছে বিপুল সমর্থন পেয়েছিলেন এই তৃণমূল কংগ্রেস 2008 সালে। এর ফলে 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সমর্থন পেয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের অনেক পঞ্চায়েতই দখল করে ফেলেছিলেন। এদিকে সেন্ট্রাল কংগ্রেস সরকারের সাথে ততদিনে সিপিএম পার্টির মধ্যে একটি মতবিরোধ দেখা দেয়। সেই সময় লোকসভার স্পিকার ছিলেন স্বর্গীয় শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী ছিলেন। এই বিরোধিতার কারণে সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে ইস্তফা দিতে হয়, এবং ঠিক সেই সময় থেকেই সিপিআইএম পার্টির মধ্যে একটি বড় ধস নামতে আরম্ভ করে। এই ধস নামার কারণ পশ্চিমবঙ্গে বিরোধী পার্টি আরও শক্তি সঞ্চয় করে এবং তাদের মনোবল বৃদ্ধি পায়। এসব চলতে থাকা অবস্থায় 2009 সালে লোকসভা নির্বাচন হয় এবং তৃণমূল পার্টির অনেক বেশি আসন পায় এবং সেন্ট্রালে কংগ্রেসকে সমর্থন করে। এদিকে সিপিএম পার্টির অনেক কম সিট পায় এবং সেন্ট্রালে তারা একা হয়ে পড়েন। সেই অবস্থায় রাজ্যে মানুষের মধ্যে একটি পরিবর্তনের হাওয়া ভেসে উঠেছিল। 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে অনেক বেশি পঞ্চায়েতে জিতে থাকার কারণে গ্রাম পঞ্চায়েতের ভোট ব্যাংক অনেক ধাক্কা খায় সিপিএম পার্টির কাছে। এদিকে সেন্ট্রাল কংগ্রেস পার্টির সাথে টিএমসি পার্টির একটি মধুর সম্পর্ক স্থাপন হয়েছিল। সেই মধুর সম্পর্ক স্থাপনের সুবাদে 2011 সালে বিধানসভা নির্বাচনের সময় প্রচুর পরিমাণে প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করিয়েছিলেন। সেই সময় সিপিআইএম পার্টি পরাজিত হয় এবং টিএমসি পার্টির বিপুল জয়লাভ করে এবং শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন। এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল। তৃণমূলের শুরু থেকে প্রথম শুরু 2011 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন এবং পশ্চিমবঙ্গে রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী হন। এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বহুমুখী প্রকল্প চালু করেছিলেন, যেগুলি গ্রাম বাংলা মানুষের মধ্যে মন ছুঁয়ে যাওয়ার বিষয়। যেমন সবুজ সাথী প্রকল্প, এটি একটি সত্যিই খুব ভালো প্রকল্প। অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা ছিলেন যাদের বাড়ি থেকে হাই স্কুলের দূরত্ব মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার, তাদেরকে পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী নামক একটি প্রকল্প চালু করেছিলেন, যে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে সরকারিভাবে সাইকেল দেওয়া হবে তাদের স্কুলে যাতায়াতের জন্য। প্রকল্পটি সত্যিই খুব ভালো, একদম মন ছুঁয়ে যাওয়ার প্রকল্প। গ্রাম বাংলা মানুষ এতে প্রচুর ভালোবাসা দিয়েছিলেন তৃণমূল সরকার বলা যায়।
এরপরে ধরুন কন্যাশ্রী প্রকল্প। অনেক গরিব মা বাবার মেয়ে ছেলে থাকে, তাদের ঠিকমতো পড়াশোনা করার ক্ষমতা থাকে না বা বিয়ে দেওয়ার সময় তাদের অনেক অর্থনৈতিক কষ্ট সহ্য করতে হয়। সেই কারণে তিনি বলেছিলেন, যেসব মহিলারা 18 বছরের পরে বিয়ে করবেন স্কুলে পড়াশুনো করার পরে, তাদেরকে এককালীন বিবাহের জন্যে 25,000 টাকা দেওয়া হবে। সত্যি প্রকল্পটা খুব ভালো, অনেক মানুষ উপকৃত হয়েছিলেন এবং মানুষ এটিকে মেনেও নিয়েছিলেন। আর আমি নিজে বলছি, প্রকল্পটা সত্যিই খুব সুন্দর ছিল। কিন্তু ওনার বাদশাহ বেশ কিছু কাজ ওনার পার্টির বিরুদ্ধে চলে গেলেন। যেমন ধরুন, ওই সময় থেকে সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি, রোজ ভ্যালি, এইসব বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো জালিয়াতি কারবার খুলেছিল, সেই কারণে ধরা পড়ে গেল এবং এই দুর্নীতির দায়টি আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস পার্টির ওপর চাপতে লাগলো। এর সাথে ছিল বিভিন্ন সরকারি কর্মচারীর নিয়োগ দুর্নীতি। এর আগে তিনি আরেকটি ভালো কাজ করেছিলেন, যেটি 1 লক্ষ ছেলে মেয়েকে সিভিকে কাজে নিযুক্ত করেছিলেন। গ্রাম বাংলায় অনেক বেকার ছেলে ছিল, সেই সময় অল্প মাইনে হলেও তাদেরকে সিভিকের কাজে নিযুক্ত করেছিলেন এবং তাদের মাইনে ধীরে ধীরে বৃদ্ধি করেছিলেন এবং এখন বর্তমানে ওনারা কিছুটা হলেও একটু ভালো জায়গায় রয়েছেন। এটি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে। 1 লক্ষ কর্মচারী নিয়োগ করা একসাথে একটু চারটিখানি ব্যাপার নয়। তারপরে আরও তো অনেক নিয়েছে, যেমন আশা কর্মী আছে, আরও বিভিন্ন কর্মী নিয়োগ করেছেন। এগুলো খুব ভালো প্রকল্পই বটে, কিন্তু ওনার বিপরীতে যেতে লাগলো শুধুমাত্র কয়েকটি অর্থনৈতিক সংস্থার 2 নম্বরই কাজের জন্য ধরা পড়ে যাওয়া এবং সেই সব কালিগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের ওপরে চেপে গেল। এরপরে আছে নিয়োগ দুর্নীতি। এরপরে আছে আপনার তৃণমূলের বেশ কিছু নেতার তাদের মুখের এমন এমন কথা উচ্চারণ করছিলেন যে সেগুলো মানুষ মেনে নিতে পারেনি। যেমন বীরভূম ডিস্ট্রিক্টের কেষ্টমণ্ডল, উনি যে উক্তিগুলো দিতেন সেগুলো মানুষের নজরে খুব একটা ভালো চোখে যায়নি। এরপরে ভাঙড়ের আরাবুল ইসলাম, লাভপুরের বিধায়ক ছিলেন শ্রী মনিরুল ইসলাম, কোচবিহারের একজন ছিলেন, ওনার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ, উদয়নবাবু। এরা এমন এমন কথাবার্তা বলতেন যেগুলো মানুষের চোখে শুনতে খুব খারাপ লেগেছে এবং আস্তে আস্তে দেখা যায় মমতা ব্যানার্জির হাত থেকে এইসব নেতাগুলো কোনো কথা শুনতে চাইছে না এবং দলটি একটি সুতোর যে বাঁধা ছিল সেই সুতোটি ছিঁড়ে যায় এবং নিজের নিজের ইচ্ছা মতো সবাই বাঁচার চেষ্টা করে। এই ধারণাটা মানুষের মনে খুব আঘাত ফেলেছিল। এই জন্যই আজকে এই সরকারের এতটা অবস্থা খারাপ হয়ে গেল। তো দাদা, বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। একটি লাইক এবং একটি শেয়ারে পরবর্তী ভিডিও করতে আমাকে অনেক উজ্জীবিত করবে। ধন্যবাদ।